আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসের আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া আফরিন, প্রভাষক, বাংলা, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। দীর্ঘদিন পর তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছে আরও নতুন একটি টপিক নিয়ে। আমরা আজকে তোমাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের কবিতা অংশের তাহারই পরে মনে বেগম সুফিয়া কামাল রচিত। আমরা আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে তাহারই পরে মনে। এটার লেখক হচ্ছেন, অর্থাৎ কবি, আমরা লেখক বলবো না, আমরা বলবো কবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতে কবি এবং লেখক নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, সেটা তোমাদের একটু ক্লিয়ার করার জন্য এটা দেখালাম যে কখন আমরা কাকে লেখক কিংবা কবি বলবো। একজন ব্যক্তির বিভিন্ন রকম পরিচয় থাকতে পারে, কিন্তু আমরা তাকে যে পরিচয়ে চিনি তাকে সেই পরিচয়েই সম্বোধন করব। যেমন এখানে সুফিয়া কামালের অনেক উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা বিভিন্ন ধরনের লেখা আছে। তো আমরা এখানে তাকে কিভাবে পাচ্ছি? একজন কবি হিসেবে, তাই তাকে এখানে একজন কবি বলেই সম্বোধন করতে হবে। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক, তারপরে বিশ্বকবি হিসেবে খ্যাত, কিন্তু আমরা সর্বদাই তাকে বিশ্বকবি হিসেবে বলবো না, তাকে যখন যেখানে যেভাবে চিনি। যেমন যখন আমরা তাকে তার কোনো একটা গল্প পাঠ করব তখন তাকে গল্পকার হিসেবেই উল্লেখ করব। নিশ্চয়ই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছে। যাই হোক, আমরা আজকে যে তাহারই পরে মনে কবিতাটিকে আলোচনার জন্য দুটি খণ্ডে দুটি পর্বে ক্লাসটিকে বিভক্ত করেছি। প্রথম পর্বের ক্লাসে আমি আলোচনা করব যে কবির এই কবিতা এবং কবি সম্পর্কিত কিছু তথ্য। ক্লাসের দ্বিতীয় পর্বে থাকবে কবিতাটি বিশ্লেষণ। তো এখন প্রথম পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে থাকছে, শুরুতেই থাকছে কবি সম্পর্কিত কিছু তথ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো বেগম সুফিয়া কামালের সম্পূর্ণ অবদানটুকু না জানলেও বাংলা সাহিত্যে কিংবা নারী জাগরণে বেগম রোকেয়ার পরবর্তীতে আমরা সুফিয়া কামালকে অগ্রদূত বা বেগম রোকেয়ার অনুসরণে যে সুফিয়া কামাল কাজ করেছেন সেটা আমরা জানি, যে নারী জাগরণে তার ভূমিকাও কম নয়। তো বেগম সুফিয়া কামালের জন্ম হচ্ছে 1911 সালের 20 জুন বরিশাল জেলায় তার মামার বাড়িতে। তো যদিও তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লা, কিন্তু জন্মসূত্রে তিনি বরিশালে জন্মলাভ করেন মামার বাড়িতে মাতৃকুল সূত্রে। তো তার বাবার নাম সৈয়দ আব্দুল বারি এবং মায়ের নাম সৈয়দা সাবেরা খাতুন। তো বেগম সুফিয়া কামাল যে সময়টায় বর্তমান ছিলেন সেই সময়টায় আমরা জানি যে নারীদের শিক্ষার পথ ততটা সুগম ছিল না। অনেক কর্দমাক্ত, অনেক পিচ্ছিল পথ পাড়ি দিয়ে নারীদেরকে শিক্ষা গ্রহণ করতে হতো। তবুও কখনো কখনো কারো শিক্ষা জুটত না, বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো জুটতই না। সেখানে কেবল নিজের মনোবলের কারণে যদি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারতেন, মানে নিজে নিজে চুরি করে, না জানিয়ে, লুকিয়ে, এই ধরনের এভাবে নারীরা শিক্ষিত হতে পারতেন। তেমনি বেগম সুফিয়া কামালও অনেকটা সেভাবেই শিক্ষিত হয়েছিলেন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি, কারণ যেহেতু তৎকালীন সময় নারীদেরকে ঘরের বাইরে বের হতে দেয়া একেবারে একরকম নিষিদ্ধ ছিল। কোনোভাবেই তারা ঘরের বাইরে যেতে পারতো না, যে কোনো কাজেই না। এবং তাদের জন্য এই শিক্ষার পথটা অনেকটাই সংকীর্ণ ছিল। তো যখন 1918 সাল তখন বেগম সুফিয়া কামালের মাত্র 7 বছর বয়সে তার বাবা একটা যে সুফি সাধকদের অনুসরণ করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
নির্দেশ হয়ে গেলে তখন সুফিয়া কামালের মা তাকে নিয়ে শেষ আশ্রয় হিসেবে মামার বাড়িতে ঠাঁই নেয়। মামার বাড়ি তার বরিশালের শায়েস্তাগঞ্জে। তো মামার বাড়ি ছিল একটু সম্ভ্রান্ত পরিবার তৎকালীন সময়ে। তৎকালীন জমিদার বংশেরই ছিল তাদের যেই মাতৃকুল। সেখানে গিয়ে থাকতে শুরু করলে, তবে সুফিয়া কামালের মায়ের যেই পারিবারিক পরিমণ্ডল তা ছিল বেশ শিক্ষিত। তো যদিও তাদের যে মাতৃভাষা, তাদের সেখানকার পারিবারিক বা মাতৃভাষা ছিল উর্দু, তারা উর্দুতেই কথাবার্তা বলতেন। সেই কারণে বাংলা ভাষায় চর্চা অধিকার বা সুযোগ তাদের মধ্যে ছিল না। তো সেজন্য মেয়েদেরকে শিক্ষা দেয়া হতো কিছুটা, কিন্তু সেটা শুধু আরবি এবং ফার্সি শিক্ষা এবং গৃহের পরিবেশের মধ্যে থেকেই। কাজে আধুনিক বাংলা শিক্ষা তাদের হাতের নাগালের বাইরেই ছিল। তবুও সুফিয়া কামাল এমন একটা বিরুদ্ধ পরিবেশেও কেবল নিজের ইচ্ছা শক্তির জোরে বাংলা ভাষা আয়ত্ত করতে পেরেছিলেন। তাতে সহায়তা করেছিলেন বেগম সুফিয়া কামালের মা। তো বেগম সুফিয়া কামালের বড় মামার একটা বিশাল পাঠাগার ছিল। সেখানে নানা ধরনের বই, সাহিত্য পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি ছিল। তো সেগুলো সুফিয়া কামাল পড়ার সুযোগ পেয়েছিলেন। আর বাংলা তো পড়তেই পারতেন না, তবে বাংলা বই খুব কমই ছিল সেই পাঠাগারে। সেখানে সুফিয়া কামালের মা তাকে যে বাংলা বইগুলো সেগুলো পড়তে সাহায্য করতেন। তো সুফিয়া কামাল বানান করে করে একটু একটু পড়তেন আর খুবই মুগ্ধ হতেন। মুগ্ধ হতে হতে একটা সময় তিনি ভেবেছিলেন যে যদি এই যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, এদের লেখাও সেই পাঠাগারে কিছু ছিল, শরৎচন্দ্র, তো তিনি ভাবতেন যে তারা যদি লিখতে পারেন তাহলে আমি কেন পারবো না। এমন একটা মনোবল থেকে তিনিও আস্তে আস্তে কোনো একটা সময়ে গিয়ে শুধু সাহিত্য পাঠ নয়, সাহিত্য রচনার মধ্যেও নিজেকে আত্মনিয়োগ করে ফেলেন। তো 1924 সালে যখন তার বয়স মাত্র 13 বছর, তখন তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে তার বিয়ে সংগঠিত হয়। তো সৈয়দ নেহাল হোসেন ছিলেন শিক্ষিত এবং আধুনিক মানসিকতা সম্পন্ন। তাই তিনি বেগম সুফিয়া কামালকে শুধু ঘরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তার চিন্তা চেতনায় ইন্ধন জুগিয়েছেন, নতুন করে ভাবতে শিখিয়েছেন, বাইরের জগৎকে তার সামনে পরিচিত করে তুলছিলেন। বিভিন্ন ধরনের সাহিত্যিক বা বড় বড় ব্যক্তিদের সঙ্গে কখনো আলাপ করিয়ে দিতেন, সাহিত্য রচনায় উৎসাহ দিতেন, সাহিত্য পত্রিকাগুলির সঙ্গেও তার যোগাযোগ ঘটিয়ে দেন। এক কথায় যে বেগম সুফিয়া কামালের যে আজকের কবি হয়ে ওঠা বা সাহিত্যিক হয়ে ওঠা, তার পেছনে ওর মুখ্য ভূমিকা ছিল তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের। কারণ নেহাল সেই সময়টা আগেই বলেছি এবং আমরা আগেও জানি যে নারীদের জন্য অতটা সুগম ছিল না সেই পথটা। তো সেখানে কোনো একজন পুরুষ সঙ্গীর সহায়তা ছাড়া সেই পথে হেঁটে যাওয়াটা একজন নারীর জন্য খুবই কষ্টসাধ্য, এমনকি দুঃসাধ্য ছিল। তো সেই যে পথ প্রদর্শক বা সেই কর্দমাক্ত পথটুকু হাত ধরে নিয়ে যাওয়ার জন্য হাতটা ধরেছিলেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। তো 1926 সালে তার প্রথম একটি কবিতা প্রকাশিত হয়, বাসন্তী নামের কবিতাটি প্রকাশিত হয় তৎকালীন খুব জনপ্রিয় এবং খুব উঁচু মানের একটি সাহিত্য পত্রিকা, মাসিক পত্রিকা সওগাতে। এটা একজন নারীর লেখা প্রকাশ হওয়ার তৎকালীন সময়ে খুব একটা স্বাভাবিক ছিল না আর কি। তো কিন্তু এই যে কাব্যপুরুষটির প্রেরণায়
প্রেরণায় সুফিয়া কামাল নিজে কলম ধরার সাহস পেয়েছিলেন এবং নতুন করে কিছু চিন্তা করার, নিজেকে আবিষ্কার করার সাহস পেয়েছিলেন। সেই সাহসে হঠাৎ করেই জল ঢেলে উপরে পাড়ি জমান বেগম সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে। মাত্র 8 বছর দাম্পত্য জীবনের ইতি টেনে সৈয়দ নেহাল হোসেনের পরপারে চলে যাওয়া সুফিয়া কামালের মানসিকতায় বিপর্যস্ত করে দিয়েছিল এবং তিনি যে নতুন করে নিজেকে আবিষ্কার করতে পেরেছিলেন, সাহিত্য জগতে পা রাখতে পেরেছিলেন, তার জন্য একমাত্র ভূমিকাটা ছিল সৈয়দ নেহাল হোসেনের। তাই সৈয়দ নেহাল হোসেনের এই মৃত্যু কবি খুব সহজে মেনে নিতে পারেননি। অনেকটাই নিজেকে অবশ্য সাহিত্য জগৎ থেকে গুটিয়ে ফেলেননি, কিন্তু অনেকটা সময়ের জন্য তিনি নিজে একেবারে নিথর হয়েছিলেন, যেখানে সাহিত্যের চিন্তা তার মাথা থেকে অনেকটাই দূরে ছিল। এমন প্রেরণা পুরুষ, কাব্য সাধনার এবং সর্বোপরি তাকে সার্বিক সহযোগিতা করতে যে মানুষটি তাকে খ্যাতির দ্বার প্রান্তে এনে দিয়ে গিয়েছিল, সেই মানুষটি অকাল প্রয়াণে তাকে ব্যথিত করে তোলে এবং এই ব্যথারই ছায়াপাত ধরে আমাদের আজকের যেই পাঠ্য কবিতাটিতে মূলত তার স্বামীর সেই চলে যাওয়ার স্মৃতিকে নিয়েই তিনি কবিতাটি রচনা করেছেন। যদিও তার স্বামীর চলে যাওয়ার কোনো সরাসরি এখানে স্মৃতি নেই, কিন্তু তার স্বামীর চলে যাওয়ার ব্যথায় তিনি যতটা ব্যথিত ছিলেন এবং এই ব্যথা তাকে কতটা নিংড়ে ছিল সেগুলির আলোকপাত রয়েছে, আভাস ইঙ্গিত রয়েছে এখানে। গাম্ভীর্যপূর্ণভাবে দেখলে সেখানে সেই ইঙ্গিত পাওয়া যায় কবিতাটিতে। তো তারপরে সুফিয়া কামালের প্রথম গল্প সংকলন প্রকাশিত হয় 1937 সালে। কেয়ার কাটা নামের একটি প্রথম গল্প সংকলন তিনি 37 সালে প্রকাশ করেন। তারপরে 1938 সালে তার প্রথম কাব্যগ্রন্থ বের হয় সাজের মায়া। আর 1939 সালে তার সৈয়দ কামালউদ্দিন আহমদের সঙ্গে পুনরায় বিয়ে হয়। তো আরেকটা কথা বলা হয়নি যে 1932 সালে তার স্বামী মারা যাওয়ার পর, সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পর তিনি অনেকটাই আর্থিক সমস্যায় পড়ে যান এবং এর জন্য তিনি একটি স্কুলেও অনেক দিন শিক্ষকতা করেন, যেটা 1942 সাল পর্যন্ত তিনি সেই শিক্ষকতা পেশায় ছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন নারীদের বিভিন্ন রকম সংগ্রাম এবং লড়াইয়ের মধ্যে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন। বিশেষ করে যে যত বড় আন্দোলন ছিল, ভাষা আন্দোলন, তারপরে 66, 71, সর্বসময় তার একটা নেতৃত্ব ছিল। তারপরে 1999 সালে তার 20 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে জাতি তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করে এবং এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো নারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তারপর তার বিশেষ কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী ইত্যাদি অনেক কাব্যগ্রন্থগুলো রয়েছে এবং তিনি তার এই যে লেখার যে খ্যাতি, তার লেখনের যে ক্ষুরধার, যে নিপুণতা, কৌশল, তার জন্য তাকে বেশ কিছু পুরস্কারও এনে দেয়। যেমন তার মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পুরস্কার, 21 পদক, নাসিরউদ্দিন স্বর্ণ পদক, সংগ্রামী নারী পুরস্কার, মুক্তধারা পুরস্কার, বেগম রোকেয়া পুরস্কার, স্বাধীনতা দিবস পদক সহ এমন প্রায় 50টি পদকে তিনি ভূষিত হন। আর পাকিস্তান সরকার কর্তৃক তার একটি পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেন, ইমতিয়াজ নামের একটি পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেন পাকিস্তান সরকারের কাছ থেকে। তিনি এতটাই মনে প্রাণে বাঙালি ছিলেন যে পাকিস্তান সরকারের কাছ থেকে তিনি কোনো পুরস্কার গ্রহণ করতে চাননি। যদি তার লেখার খ্যাতি অর্জনের জন্য হয়,
তথাপিও তিনি আর তার যেই সংগ্রামী মনোভাব এবং ইতিবাচক পদক্ষেপ, বিভিন্ন পদক্ষেপগুলির জন্য তাকে জননী সাহসিকা উপাধিতেও ভূষিত করা হয়। তো শিক্ষাবৃন্দ, সুফিয়া কামালের যে আমরা যে তথ্যগুলি মনে রাখবো, একদম সুফিয়া কামালের জন্ম, মৃত্যু, বিশেষ কাব্যগ্রন্থ, বিশেষ পুরস্কার, এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবং যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি আমি আরেকবার বলছি, যে তাকে বাংলাদেশে প্রথম নারী যাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে তাকে জননী সাহসিকা উপাধিতে ভূষিত করা হয়। তো এবার আসো আমরা কবিতার প্রসঙ্গে বলি। এই কবিতাটি সর্বপ্রথম তৎকালীন সময়ের যে উচ্চমানের জনপ্রিয় মাসিক মোহাম্মদী পত্রিকা 1935 সালে কবিতাটি প্রকাশিত হয়। আর এই কবিতার বিষয়বস্তু আমি আগেই বলেছি যে এখানে কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। তার যে কাব্য সাধনার প্রেরণা পুরুষ, যার হাত ধরে তিনি কাব্য জগতে বা সাহিত্য জগতে প্রবেশের সাহস এবং সুযোগ পেয়েছিলেন, সেই প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে তাকে যতটা মানসিক বিপর্যস্ত হতে হয় তারই ছায়াপাত এবং ইঙ্গিত রয়েছে এই কবিতাটিতে। এই কবিতাটিকে এটা গীতি কবিতা বলা যেতে পারে, কারণ গীতি কবিতা বলা হয় কাকে, যে কবিতায় মানুষের ব্যক্তি জীবনের ভাবানুভূতি বা দুঃখানুভূতি অর্থাৎ জীবনানুভূতি নিয়ে যে কবিতা রচিত হয় তাকে গীতি কবিতা বলা হয়। সেই অর্থে এটি একটি গীতি কবিতা, উৎকৃষ্ট গীতি কবিতার উদাহরণ। তো আমরা আজকের পর্বে যে কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থগুলি জানব, যেগুলো আমাদের কবিতাটিকে বিশ্লেষণ করতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যেই কবিতায় রয়েছে, যে এই কবিতাটিকে একটা নাটকীয় কবিতা বলা হয়, অর্থাৎ কবিতাটি একটি সংলাপ নির্ভর। কবিতাটিকে আমরা দেখলে বুঝতে পারবো যে এটি দুটো মানুষের জবানিতে দুটো মানুষের প্রশ্ন এবং উত্তরের নিরিখে কবিতাটি রচিত হয়েছে। এজন্য এটিকে একটি সংলাপ নির্ভর কবিতা বলা হয়ে থাকে। এবং পাশাপাশি যেহেতু সংলাপ নির্ভর, এই সংলাপ হচ্ছে নাটকীয়তার গুণ, তাই এটিকে একটি নাটকীয় কবিতা নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়। যে আমরা দুটো চরিত্র এখানে দেখতে পাই, সরাসরি না আসলেও আমরা প্রশ্ন এবং উত্তরের পর্যবেক্ষণে বুঝতে পারি যে দুটো চরিত্র রয়েছে এখানে। সেই দুটো চরিত্র হচ্ছে কবি এবং কবি ভক্ত। কবি ভক্ত, আমরা দেখি যে কবি ভক্তের কিছু প্রত্যাশা থাকে কবির কাছে, এবং কবি সেই প্রত্যাশা পূরণে কখনো ব্যর্থ হয়। এবং কেন তিনি ভক্তের এই প্রত্যাশা পূরণ করতে পারছে না, তার উত্তর প্রদান করে থাকেন। এই কবিতায় আমরা কিছু শব্দার্থ আমরা বলছিলাম, যে যেমন দেখি বড়িয়া,
করিয়া অর্থ বরণ করে। লবে মানে নেবে। স্নিগ্ধ, স্নিগ্ধ অর্থ স্নিগ্ধ অর্থ কোমল। আঁখি, আঁখি মানে চোখ। আমাদের যদি শব্দার্থগুলো ভালো করে জানা থাকে তাহলে আমাদের কবিতাটা যখন পাঠ করবো তখন আমাদের বুঝতে সহজ হবে। সমীর, সমীর মানে বাতাস। উন্মনা, উন্মনা অর্থ উদাসীন। তব অর্থাৎ তোমার। পুষ্পসাজ অর্থাৎ ফুল দিয়ে সাজা। পুষ্প সাজ ফুল দিয়ে নিজেকে সজ্জিত করা। অলোক অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে। তারপরে আছে পাথার। পাথার অর্থ সমুদ্র। তরি, তরি অর্থ নৌকা। লৌহ, লৌহ মানে লৌ মানে নেও। বরিয়া অর্থাৎ বরণ করে। সরিয়া, সরিয়া অর্থ স্মরণ করে।
গাছের ডালে। রাজন, রাজন অর্থাৎ রাজা। পুষ্পারতি, পুষ্পারতি। ফুলের বন্দনা। অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য অর্থ উপহার, বিরোচন মানে রচনা, উপহার রচনা। এখানে কবির কবিতা লেখাটাকেই কবির ভক্ত অর্ঘ্য বিরোচন অর্থাৎ উপহার রচনা হিসেবে উল্লেখ করছেন। বিমুখতা, বিমুখতা অর্থাৎ অন্যমুখ আর কি, যে বিপরীত দিকে মুখ। বিমুখতা অর্থাৎ কবিতার দিকে তার অনাগ্রহটাকেই এখানে বিমুখতা হিসেবে কবি ভক্ত উল্লেখ করছে। উপেক্ষা, উপেক্ষা অর্থাৎ অবজ্ঞা বা অবহেলা। ঋতুরাজ, ঋতুরাজ বলতে এখানে কবি বসন্তকে ঋতুরাজ বলে উল্লেখ করছেন। অর্থাৎ আমরা জানিও যে বসন্ত হচ্ছে ঋতুর রাজা, ঋতুরাজ, ঋতুর রাজা বা বসন্ত। প্রকৃতিতে যত ধরনের রূপ বদল হয় তার মধ্যে বসন্তকালটাই হচ্ছে শ্রেষ্ঠ। এটা সাধারণ এবং কবি সাহিত্যিক সকলের জন্যই, কারণ বসন্ততে প্রকৃতি যে রূপে সাজে সেই রূপে যত প্রকৃতি যতটা সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে আর কোনো রূপে বা আর কোনো ঋতুতে প্রকৃতির এমন রূপ লাভ করে না। এজন্য বসন্তকালটাকে ঋতুর রাজা বলা হয়। কুহেলি, কুহেলি মানে কুয়াশা। উত্তরী, চাদর। কুহেলি উত্তরী বলতে যে কুয়াশার চাদরের প্রকৃতি যেভাবে ঢেকে থাকে সেই পরিবেশটাকে কুয়াশার চাদর বলা হয়েছে। মাঘের সন্ন্যাসী,
মাঘের সন্ন্যাসী একটা গুরুত্বপূর্ণ শব্দ। এটা প্রায় সময় পরীক্ষাতে এসে থাকে যে মাঘের সন্ন্যাসী বলা হয় কাকে বা কেন। মাঘের সন্ন্যাসী এখানে শীতকালকে বলা হয়েছে। যেমন সন্ন্যাস মানে কি আমরা জানি যে সন্ন্যাস হচ্ছে রিক্ত রূপ, যার কোনো কিছুই থাকে না, তখন তাকে আমরা যেমন অনেক মানুষ সন্ন্যাস হয় মানে তার যে পারিবারিক সামাজিক বন্ধন ছিন্ন করে যে একাকী ঘর ছাড়া হয়ে যায় তাকেই সন্ন্যাসী বলা হয়। তেমনি প্রকৃতিতেও তখন যখন শীতকাল আসে তখন প্রকৃতির যে রূপ লাবণ্য আভরণ বলে কিছুই থাকে না, গাছে পাতা থাকে না, ফুল ফল কিছুই থাকে না। এজন্য যদিও কিছু কিছু ফল থাকে গাছে, কিন্তু প্রকৃতি একটা রিক্ত রূপ ধারণ করে। এজন্য শীতকালটাকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে। রিক্ত হস্তে অর্থাৎ খালি হাতে। এটাই ছিল আমাদের কবিতার মধ্যে, যে কিছু গুরুত্বপূর্ণ বা কিছু তোমরা বুঝতে পারো না এমন কিছু শব্দ, যেগুলি এই শব্দের অর্থগুলি যদি আমরা এখন পুরো কবিতাটার মধ্যে সেই শব্দের জায়গায় অর্থটা বসাই, তাহলে কবিতাটির গদ্যরূপ করতে আমাদের জন্য খুব সহজ হয়ে যায় এবং আমাদের বোধগম্য হয়, খুব দ্রুত বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে এই কবিতাটি যে সর্বপ্রথম প্রকাশিত হয়, আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা এগুলি একটু বারবার মনে রাখতে হবে, যে বিষয়গুলো যেগুলি এসে থাকে। কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবন, তারপর এই কবিতার যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলেছিলাম এবং সর্বপ্রথম বলেছিলাম যে এটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এটা হচ্ছে কবি সুফিয়া কামালের স্মৃতিচারণমূলক কবিতা এবং এর কবিতাটির বৈশিষ্ট্য, এই কবিতাটির বৈশিষ্ট্য হচ্ছে স্মৃতিচারণমূলক, আর সংলাপ নির্ভর। সংলাপ নির্ভর, কারণ দুজনের সংলাপের উপর ভিত্তি করে কবিতাটি রচিত হয়েছে। আর কবিতাটি পাঠ করলে হয়তো তোমাদের ধারণা হতে পারে যে কে বলছে, কে লিখছে, কবিতাটি আসলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কবি নীরব কেন, কবি বলছেন আবার যে ফুল কি ফুটেছে শাখে, বাতাবিনের দক্ষিণ দুয়ার গেছে কুলি, মানে এটা তোমাদের আগেই তথ্যটা দিয়ে নেই যে যেখানে সে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, বা সে ব্যক্তিটা মানেই হচ্ছে কবি, আর কহিলাম মানে আত্মজবানীমূলক যেই প্রশ্নগুলো সেগুলো হচ্ছে কবির ভক্ত। আমরা জানি সারা বছরই যে কবির ভক্ত, মনে হবে যে কবির ভক্তই কি লিখছে কবিতাটা, না, কবি লিখছে কবি, কিন্তু কবির ভক্তের জবানিতে ভক্তকে এখানে প্রথম পুরুষ হিসাবে দেখানো হয়েছে। তাই তোমাদের প্রথমে একটু বুঝতে অসুবিধা হতে পারে, তবে এটি একটি চমৎকার একটি গীতি কবিতা। প্রায় প্রশ্ন এসে থাকে যে কবিতাটি একটি নাটকীয় গুণসম্পন্ন কবিতা, ব্যাখ্যা করো। নাটকীয় গুণসম্পন্ন কবিতা, এটা ব্যাখ্যা এসে থাকে প্রায়ই। সেটাতে দুজনের যে সংলাপ নির্ভরতা, যে দুজনের বৈশিষ্ট্য এগুলি আলোচনা করতে হবে। আর এই কবিতায়
প্রকৃতির বর্ণনা আছে খুব চমৎকারভাবে, বিশেষ করে বসন্ত প্রকৃতি, দুটো ঋতুর উল্লেখ আছে। যদিও শীত ঋতুর উল্লেখ সরাসরি এখানে নেই, শুধু শীত ঋতুটা চলে গেছে এমন একটা উল্লেখ আছে। এবং শীত ঋতুর বিদায় কবিকে যেহেতু শীতের পরেই বসন্ত আসে, শীত ঋতুর বিদায় কবিকে বসন্তে মনোনিবেশ করতে পারেনি। আপাতত কবিতাটি পড়লে মনে হবে যে শীতের প্রতি কবির এমন আকর্ষণ যে শীতকালেই তার মনটা পড়ে রয়েছে, এজন্য শীতকে ভুলতে পারছে না বলে সে বসন্তে মনোনিবেশ করতে পারছে না। কিন্তু প্রকৃত অর্থেই তা নয়। প্রকৃত অর্থে ছিল যে শীতকালেই তার সেই প্রিয়জন মারা গেছেন, যাকে তিনি পরম শ্রদ্ধেয় জ্ঞান করতেন, এবং তার জীবনে যার বিশেষ একটা জায়গা এবং অবদান রয়েছে, সেই পুরুষটির মৃত্যু সেই শীতকালে হয়েছিল বলে কবি সেই শীতেই তার সর্বশেষ স্মৃতি আটকে আছে। সেই শীতকে ডিঙিয়ে তিনি সামনে আসতে পারেননি বা সামনের কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারেননি। এখানে মূলত যে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে একটা মেলবন্ধন আছে, মানুষের মনে যে প্রকৃতির একটা প্রভাব পড়ে, সেই বিষয়েই আলোকপাত করা হয়েছে। যে কিন্তু এখানে আমরা জানি যে প্রকৃতিতে যত রূপ বৈচিত্র্য ঘটে তা আমরা যতটা না চোখে দেখি তার থেকে বেশি দেখি কবি সাহিত্যিকদের রচনার মধ্যে। বরং কবি সাহিত্যিকদের রচনা পড়ে আমরা অনেক বেশি উপলব্ধি করতে পারি সেই ঋতুটা। কিন্তু এখানে সেই কবি যার প্রথম কবিতা বন্দনার মাধ্যমে আমরা প্রকৃতিতে বসন্ত এসে গেছে এমন একটা আভাস পাই বা বুঝতে পারি, সে কবি যখন উন্মনা থাকে তখন ভক্তদের একটু তো সমস্যা হবেই। ভক্তরা একটু চাইবেই যে তার প্রিয় কবি তাকে সেই বসন্তের গান শোনায়। কিন্তু কবির মনের খবর কে রাখে? আমরা কবির কবিতা পড়তে ভালোবাসি, কিন্তু কবির মনের খবর রাখার চেষ্টা খুব কমই করি। এখানে সেই বিষয়েও আলোকপাত এসেছে যে মোট কথা যে কবিতাটিতে মানুষের মনের যে একটা প্রভাব, ব্যক্তি জীবনের যে ছায়াপাত ঘটে কাব্য রচনার মধ্যে, সেটাই প্রকাশ পেয়েছে। যে দুহাত ভরে সারাক্ষণ কাব্য রচনা বা সাহিত্য রচনায় নিজেকে নিয়োজিত রাখত এবং নিজেকে প্রকাশ ও বিকাশ ঘটাতো, সে হঠাৎ করে কোনো এক বসন্তে থমকে গেছে, বসন্তের প্রতি তার কোনো লক্ষ্যপাত নেই। এটাই মূলত এই কবিতার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব যে মূল কবিতাটি ধরে পাঠ করার, তখন আরও একটু হয়তো সহজ হবে যে কবিতাটিতে আসলে কি রয়েছে। আমি আবারও বলছি যে কবিতাটিতে সরাসরি তার স্বামীর চলে যাওয়ার বিষয় নেই, কিন্তু স্বামীর চলে যাওয়ার যে ব্যথা, সেই ব্যথার ছায়াপাত আছে। আর শীতকালের প্রতি কবি আকৃষ্ট নন, কবি আকৃষ্ট ছিলেন, সেই কবি মজে আছেন তার স্বামীর চলে যাওয়ার, এবং চলে যাওয়াটা হয়েছিল শীতকালে। তার জন্য তার সেই শীতের যে গিয়াছে চলে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, সেই শীতকালে তার চলে যাওয়াটাকেই কবি ভুলতে পারছেন না কোনোভাবে। তো ধন্যবাদ তোমাদের আজকের ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাসে থাকছে তাহারই পরে মনে কবিতার সামগ্রিক আলোচনা, অর্থাৎ দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, আর ঘরে থেকো, নিরাপদ থেকো।